কারণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে আটকানো হয়েছিল। শেখ হাসিনা বলছিল যে ভারতে গ্যাস যাওয়ার আগে আমার রক্ত যাবে, হয় নাই শেখ হাসিনার জন্য। ভাই খালেদ ভাই, রপ্তানি করে নাই বিএনপি সরকার, আর ক্রেডিটটা দিলেন আপনি আওয়ামী লীগকে। না না, এটা মিসকনস্ট্রাকশন। এটা কোথায় মিসকনস্ট্রাকশন ভাই, আপনি বলেন। আপনার শেখ হাসিনাকে আপনি ক্রেডিট দিচ্ছেন। শেখ হাসিনা এই 2000 সালে বলে নাই যে গ্যাস আমরা রপ্তানি করবো, এই কথা বলে নাই, সে জোর গলায় বলে নাই। 50 বছরের মজুদ রাখা, মজুদ রেখে কিন্তু গ্যাস রপ্তানি কথা তো বলছিল। 50 বছরের মজুদ রাখা গ্যাস রপ্তানি কথা সবচেয়ে বেশি বিএনপি সরকার বলছে ভাই, ক্ষমতায় আইসা ইতিহাস অস্বীকার করে শেখ হাসিনাই প্রথম, শোনেন, বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা গ্যাস রপ্তানির কথা বলছে, এর আগে কেউ বলে নাই। মানে আমি বুঝি নাই আপনার কথা। আপনি বলেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। হ্যাঁ, শেখ মুজিবও গ্যাস রপ্তানির কথা বলে নাই, শহীদ জিয়াও গ্যাস রপ্তানির কথা বলে নাই, এরশাদও বলে নাই, খালেদা জিয়াও বলে নাই। আপনার এটা পলিটিক্যাল জার্গন ডক্টর মোমেন। আমি আশা করব যে আপনি ইউ উইল কারেক্ট ইয়োরসেলফ, কারণ শেখ হাসিনা বলছে যে আমি 50 বছরের মজুদ রাইখা বাংলাদেশের কোনো জ্বালানি রপ্তানি করব। সাইফুর রহমান সাহেব বলছে মাটির নিচেই সম্পদ রাখা লাভ কি। বেগম জিয়া বলছে এইটা হচ্ছে আমার কথাই হচ্ছে সাইফুর রহমানের কথা, আমি অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চাই। আমার দেশের মাহমুদুর রহমান, তিনি তখন জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইয়া উনি টাটাকে হ্যাঁ জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, সে তখন উনি টাটাকে গ্যাসের প্রবাহ দিতে চাইয়া ওইটা করতে চাইছেন এবং আমাদেরকে বুঝাইছেন যে কেন এটা ভালো হবে। এটা তো আপনি ইচ্ছা করলে দোষ চাপাইতে পারেন। ক্ষমতায় নেওয়ার 1 মাসের মধ্যে সাইফুর রহমান বিবিআনার গ্যাস আর ইয়ার গ্যাস দিল্লিতে পুরোটা রপ্তানি করতে চাইছে, বলছে মাটির নিচে গ্যাস রেখা লাভ কি। আপনাদের সরকার, আপনাদের 2 জন জামাতে ইসলামের 2 জন নেতা তখন ওই সরকারের মন্ত্রী, তারা একবারের জন্য সেটার বিরোধিতা করছেন আমরা শুনি নাই। আপনারা তো শুনবেন না, সেই সময় আমরা বিরোধিতা করেছিলাম বলেই তো এটা হয়। এটা হয়েছিল, করেন নাই বিরোধিতা, হয়েছিল, হয় নাই শেখ হাসিনার জন্য, হয় নাই শেখ হাসিনার জন্য, হয় নাই বাম দলগুলির জন্য। ভাই খালেদ ভাই, রপ্তানি করে নাই বিএনপি সরকার, আর ক্রেডিটটা দিলেন আপনি আওয়ামী লীগকে। না না, এটা কি ফেয়ার হলো? কারণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এবং গণতান্ত্রিক অন্য ঐক্য, এই যে আজকে জুনায়েদ সাকি, ওদের নেতৃত্বে সেটা আটকানো হয়েছিল। শেখ হাসিনা বলছিল যে ভারতে গ্যাস যাওয়ার আগে আমার রক্ত যাবে। এটা মিসকনস্ট্রাকশন। এটা কোথায় মিসকনস্ট্রাকশন ভাই, আপনি বলেন। সাইফুর রহমান বলছিল, আপনি আমাকে বলেন সাইফুর রহমান বলছিল কিনা মাটির নিচে গ্যাস রেখা লাভ কি আমরা ভারতে এটা পাঠাবো? সাইফুর রহমান অবশ্যই বলেছিল, আমরা বিরোধিতা করেছিলাম ভিতরের থেকে। না, কোনো বিরোধিতা সংসদে করেন নাই। ডক্টর মোমেন আপনি বোধহয় বিদেশে ছিলেন, ডক্টর মোমেন আপনি বোধহয় বিদেশে ছিলেন। না না না, আমি বিদেশে ছিলাম না, আমি 2001 সাল থেকে বাইরে পড়াশোনা করেছি। ঠিক আছে, ডক্টর মোমেন আপনি কি আমাকে একটা ডেট বলতে পারবেন? আমি কি ওই যে লাইব্রেরি থেকে বই আনায় দেখবো আপনারা কবে প্রতিবাদ করেছেন, কোন পত্রপত্রিকায় কি ছাপা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বলছি, এখনো এটা সাক্ষী আছে। আপনি মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক আছে, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ইন্ডিয়াতে মাহমুদুর রহমান সাহেবকে তো বাধ্য করা হয়েছিল টাটা থেকে 1 টাকা দিয়া ওইখানে স্টিল মিল করার জন্য। আমাকে বলতে দেন, এরপর আপনি ওনাকে জিজ্ঞেস করেন, ভেরিফাই করেন। সেই সময় শুধু গ্যাস রপ্তানি না, অনেক বিষয়ের ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে বিএনপির মধ্যে লবিং ছিল। আপনারা জানেন, আমি নাম বলতে পারি কিন্তু নাম বলছি না, আমাকে শেষ করতে দেন, 1 মিনিট বলতে দেন আমাকে। সেই সময় আপনার ইন্ডিয়ার টাটা কোম্পানি তাদেরকে গ্যাস সাপ্লাইয়ের গ্যারান্টি দিয়ে বাংলাদেশে কারখানা করার জন্য একটা লবিং চলছিল। আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সেই সময় ওনাকে বলা হয়েছিল এটা যদি আপনারা কনসেন্ট না দেন তাহলে তো সবাই বলবে আপনাদের কারণে এটা হলো না। তারপরে তিনি কনসেন্ট দেয় নাই, বলছেন যে বাংলাদেশের গ্যাসের ইজারা। আমি একটা কথা বলি, কোম্পানিকে দেওয়া হবে। আমি শেষ করতে দেন। টাটার স্টিল মিলের জন্য গ্যাস দেওয়ার জন্য তখন উনি জ্বালানি উপমন্ত্রী মাহমুদুর রহমান সাহেব আমাদেরকে সংবাদ সম্মেলনটাকে কথা বলছেন তিনি। আমি রিপোর্টার হিসাবে উনার সংবাদ সম্মেলন কভার করছি, তো মাহমুদুর রহমান সাহেব বলছেন যে কেন টাটার গ্যাস দিতে হবে। এখানের মধ্যে মতিউর রহমান নিজামী সাহেব যদি কোনো ধরনের বিপক্ষে কথা বললে থাকতেন, ট্রাস্ট ইউ মি, আমরা এটা সবার আগে জানতাম। বিকজ আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমাকে আনেন, আমি জিজ্ঞেস করবো ওনাকে এই কথা উনি বলছিলেন কিনা। মাহমুদুর রহমান সাহেব যে এই কথা বলছিলেন, আমার নিজের মুখে শোনা, কে বলছিল, কাকে বলছিল আপনি বলেন তো? মাহমুদুর রহমান সাহেব মাহমুদুর রহমান সাহেব মতিউর রহমান নিজামী সাহেবকে বলছিলেন না? আমি তো সেটা বলি নাই, ওনাদেরকে জামাতকে বলা হয়েছিল, জামাতকে ক্যাটাগরি বলা হয়েছিল। জামাতের সভাপতিকে আমি বলছি মতিউর রহমান নিজামী, উনি তো ছিলেন ক্যাবিনেটে, ওনাকেই বলা হয়েছিল। কে বলছিল? যদি আপনার কে বলছিল এটা তো আমি বলবো না, আপনি মাহমুদুর রহমান সাহেবকে আনেন, আমি ওনার সামনেই বলবো।
ওনাকে ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল যদি টাটার এই বিনিয়োগটা ফিরে যায় দোষ হবে আপনাদের, এবং সেখানে সবকিছু কিন্তু রেডি এই ছিল। কথা কি মাহমুদুর রহমান সাহেব বলছিল মতিউর রহমান নিজামী সাহেবকে? না আমি না মাহমুদুর রহমান সাহেবের কথা আমি বলিনি। কারণ মাহমুদুর রহমান সাহেব তখন মাহমুদুর রহমান সাহেব ছিল বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। মাহমুদুর রহমান সাহেব টাটার সবচেয়ে বড় সাপোর্টার ছিল। হ্যাঁ না কিসের? হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ জ্বালানি হ্যাঁ মাহমুদুর রহমান সাহেবই তো এই প্রস্তাবকে অ্যাকনলেজ করছিলেন। মাহমুদুর রহমান সাহেব আমাদেরকেও বলছিলেন যে এইটা হইলে আমাদের ভারী শিল্প। আমি বরং এটা বলতে পারি মাহমুদুর রহমান সাহেবের সাথে উনি তো ভালো বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, MBA, উনি আমাদেরকে হিসাব করে দেখাইছিলেন যে কেন এটা হইতে হবে। ওই সময় যারা ক্যাবিনেটে ছিল, ওই সময় আমির খসরু মাহমুদ ছিল, তারপরে আরো যারা ছিল তারা বলতে পারবে, কিন্তু আমার নিজের বাবার মুখে শোনা এবং অন্যদের কাছ থেকে আমি এটা ভেরিফাই করেছি, এখানে ক্যাটাগরিক্যালি ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যে বলা হয়েছিল যে ব্লেমটা কিন্তু আপনাদের হবে টাটার এই বড় বিনিয়োগ যদি ফিরে যায়। কিন্তু সেই সময় উনি অ্যাক্টিভলি বিরোধিতা করেছেন আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী, যার কারণে টাটার ওই গ্যাসের গ্যারান্টি ক্লজ এটা নিশ্চিত করতে পারে না, যার কারণে এটা বিনিয়োগ করেনি। এটা আমি বলবো সেটা যে আপনার এই বিবিআনা গ্যাসের ক্ষেত্রে এটা সাইফুর রহমান সাহেবের আইডিয়া ছিল, এটা বেগম জিয়ার সায় ছিল না, জামাতের কোনো মন্ত্রীর সায় ছিল না, আমাদের কোনো সায় ছিল না, যার কারণে এটা হয়। আমি আপনাকে বলি বেগম জিয়া কি বলেছিলেন। বেগম জিয়া বলেছিলেন সাইফুর রহমান সাহেবের কথাই উনার কথা। আচ্ছা, তারপরে তো হয় নাই, কোনো না কোনো কারণ তো হয় নাই। সেই সময় বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়েছিল, আপনাকে বলছি যেটা আপনি জানেন, কিন্তু রাজপথে আন্দোলন করা হইছে। শোনেন সেই সময় বিএনপি, শোনেন সেই সময় আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করার মতো কোনো পজিশনে ছিল না, সরকার জাস্ট ক্ষমতায় এসেছে। সেই সময় বিএনপি যা চাইতো তাই করতে পারতো, শুধুমাত্র আমরা ভিতর থেকে বিরোধিতা করেছি বলে এই জিনিসটা হয়নি। মুখে সাইফুর রহমান এবং বেগম জিয়া একরকম চালাইছে, ভিতর থেকে আপনারা বিরোধিতা করে আটকাইছেন, তাই তো? ভিতরে আমাদের স্ট্রং বিরোধিতা ছিল, অবশ্যই বিরোধিতা ছিল। ওকে, তো উপরে দিয়ে বলেন না কেন? শেখ হাসিনাকে উপরে তো আমরা সেভাবে তো কোনো 5 বছর আমরা সরকারের জোট সরকারের পার্টনার ছিল, আমাদের ফোরাম ছিল তো ভিতরে, আমরা বাইরে কেন বলতে যাব? আপনার শেখ হাসিনাকে আপনি ক্রেডিট দিচ্ছেন, শেখ হাসিনা এই 2000 সালে বলে নাই যে গ্যাস আমরা রপ্তানি করবো, এই কথা বলে নাই, সে জোর গলায় বলে নাই। 50 বছরের মজুদ রাখা, মজুদ রেখে কিন্তু গ্যাস রপ্তানির কথা তো বলছিল, 50 বছরের মজুদ রাখা গ্যাস রপ্তানির কথা সবচেয়ে বেশি বিএনপি সরকার বলছে। ভাই ক্ষমতায় আইসা ইতিহাস অস্বীকার করে হাসিনাই প্রথম, শোনেন বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা গ্যাস রপ্তানির কথা বলছে, এর আগে কেউ বলে নাই। মানে আমি বুঝি নাই আপনার কথা। আপনি বলেন, আমি বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, হ্যাঁ, শেখ মুজিবও গ্যাস রপ্তানির কথা বলে নাই, শহীদ জিয়াও গ্যাস রপ্তানির কথা বলে নাই, এরশাদও বলে নাই, খালেদা জিয়াও বলে নাই। আপনার এটা পলিটিক্যাল জার্গন ডক্টর মোমেন। আমি আশা করব যে আপনি ইউ উইল কারেক্ট ইয়োরসেলফ, কারণ শেখ হাসিনা বলছে যে আমি 50 বছরের মজুদ রাইখা বাংলাদেশের কোনো জ্বালানি রপ্তানি করব। সাইফুর রহমান সাহেব বলছে মাটির নিচেই সম্পদ রাখা লাভ কি। বেগম জিয়া বলছে এইটা হচ্ছে আমার কথাই হচ্ছে সাইফুর রহমানের কথা, আমি অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চাই। আমার দেশের মাহমুদুর রহমান তিনি তখন জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইয়া উনি টাটাকে হ্যাঁ জ্বালানি উপমন্ত্রীর দায়িত্ব পাইছেন, সে তখন উনি টাটাকে গ্যাসের প্রবাহ দিতে চাইয়া ওইটা করতে চাইছেন এবং আমাদেরকে বুঝাইছেন যে কেন এটা ভালো হবে। আর এটা তো আপনি ইচ্ছা করলে দোষ চাপাইতে পারেন, মানে ইউ উইল বি পপুলার। দোষ চাপানোর কিছু না, শোনেন দোষ চাপানোর কিছু না, ভিতর থেকে কেউ কিছু প্রতিবাদ করে নাই, কোনো বিরোধিতা হয় না, আর এমনি সব বন্ধ হয়ে গেছে, এটা আপনি বলতে যাচ্ছেন। আর তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি মানে কতদিন হরতাল করতে হয়েছে, আপনারা গরম পানি মারছেন, কত কিছু কবে হয়েছে। সাতক্ষীরা 4 আসনে জামাতে ইসলামের এমপি কে নিয়ে কিছু কথা হচ্ছে, আপনি এটা ইচ্ছা করলে বলতেও পারেন, না বলতে পারেন। আমি আপনার কাছে অরিজিনাল প্রশ্নটা করতে চাই। ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান মোমেন, সেই প্রশ্নটা হচ্ছে যে 24-এর 5 আগস্টের পর ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের প্রায়ই উঠা বসা দেখছি আমরা। সংসদের বাইরে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আপনারা কোনো শব্দই করছেন না, কেউ মার্কিন বাণিজ্য চুক্তির সমালোচনা করলে আপনারা এর বিপরীতে ইউনিস সরকারের নানা কৃতিত্ব হাজির করেন। আমাদের সংসদে আমেরিকা ককাস, চীন ককাসে জামাত অংশ নিচ্ছে। সবশেষ 4 জুলাই ঢাকায় মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের ও পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্র আপনাদের বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত, এই শব্দগুলি আমরা আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা চাইবো। এবং যুক্তরাষ্ট্র যদি আপনাদের বন্ধু হয় তাহলে ইরান এবং ফিলিস্তিনও কি আপনাদের বন্ধু কিনা, এবং বন্ধুত্বের সংজ্ঞাটা আপনি আসলে কিভাবে দিবেন? জামাত ইসলামের রাজনীতিটাও আমি আসলে একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে বিষয়টা উত্থাপন করেছেন, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া এটা নিয়ে বিভিন্ন ধরনের কাভারেজ দিচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরার
আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তার একটা বিষয় নিয়ে। এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, আমরা উনি দোষী কি নির্দোষ এই বিষয়ে আমরা অবজার্ভ করছি। উনি যদি দোষী হন অবশ্যই নৈতিক স্খলনজনিত কোনো যদি প্রমাণ পাওয়া যায় ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটা প্রেস রিলিজ অলরেডি এসেছে। এর বাইরে আমরা যে ব্ল্যাকমেইলিং এর বিষয়টা দেখছি, এটা গত 1 মাস আগের ঘটনা, জুনের ঘটনা, কিন্তু একটা মাস ধরে ওনাকে মেন্টাল টর্চার করা হয়েছে, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, এবং খুব সম্ভব কোনো একটা বাসা কিংবা অফিস কিংবা হোটেলেও হতে পারে। যে ধরনের ঘটনা আমরা অহরহ দেখি, এই সমস্ত জায়গায় কিছু লোক এরকম ব্ল্যাকমেইলিং করেন। এই গোটা জিনিসটা আমি মনে করি আমাদের পক্ষ থেকে, যেটা মানুষ মাত্র ভুল করতেই পারে, যে যার ভুল অনুযায়ী তিনি ততটুকু খেসারত দিবেন। আমাদের দলের পক্ষ থেকে দলের আমির বারবার বলে এসেছেন ব্ল্যাকমেইলিং এর প্রসঙ্গটা কোত্থেকে আসতেছে, মানে আমি এখানে দুইজনের একটা অ্যাক্ট দেখতে পাচ্ছি, যদিও এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং যারা এটা সোশ্যাল মিডিয়াতে ছবিটি ছড়িয়ে দিচ্ছেন ওই ভদ্র মহিলার মানে পরিচিতি বা মানে কি বলে জানি, মানে তার প্রাইভেসির প্রতি সম্মান না রেখে আমি চরম নিন্দা জানাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে ব্ল্যাকমেইলিং এর জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম। উনি কিন্তু ক্যাটাগরিক্যালি কাজী নজরুল ইসলাম সাহেব উনি অভিযোগ করেছেন ওনার একজন ড্রাইভার এই যে ভদ্র মহিলা আছেন তার বাবার বাসায় নাকি এটা হয়েছে, সেখানে এই যে ড্রাইভার এটা করেছে সে নাকি এই ভদ্র মহিলার মামা হন সম্পর্কে, এবং পূর্বশত্রুতার জের ধরে এরকম ভিডিও করে ওনার কাছ থেকে 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, আরো টাকার দাবি করেছেন, এই কথা কিন্তু বলেছেন। এবং এটা কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে হয়, এটা আপনিও জানেন সাংবাদিক হিসাবে। আমাদের যে হোটেলগুলোতে যাওয়ার সময় আমি অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এটা আচ্ছা, আমাদের আলোচনার বিষয় আজকে এটা না, এটা নিশ্চয়ই আপনারা এটা নৈতিকভাবে এটা দেখবেন যে পরে আপনি পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে আপনার সম্পর্ক। জি ফরেন পলিসি নিয়ে কথা বলেছেন ডক্টর শফিক, অবশ্যই এটা বলেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। এইটা আসলে একটা কূটনৈতিক কার্টেসি। বাংলাদেশের উনি জামাতের কথা কিন্তু বলেননি, উনি বাংলাদেশের কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান যে ফরেন পলিসি রয়েছে সেখানে অবশ্যই আমেরিকা আমাদের একটা উন্নয়নের যে পার্টনার। একই সাথে আমরা আমাদের যে মুসলিম বিশ্বের সাথে কমিটমেন্ট আছে, সেক্ষেত্রে ইরানও অবশ্যই আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র। ফিলিস্তিনও আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ফিলিস্তিনের পক্ষে গাজায় যখন আক্রমণ হয়েছে সেখানে আমরা কত বড় ডেমনস্ট্রেশন করেছি বাংলাদেশে, সেটা আপনি দেখেছেন। প্রেস রিলিজে আপনারা আমেরিকার নাম বলেন নাই। জামাতের একজন শীর্ষ নেতাকে আমি জিজ্ঞেস করছিলাম, বলে যে সব সময় সবকিছুর নাম বলতে হয় না। না এটা তো আপনারা এটা আপনাদের রাজনীতি হতে পারে ডক্টর মোমেন, কিন্তু আপনাদের রাজনীতিটা কিন্তু আপনারা গাছেও 2001 সালে যখন ইরাকের বিরুদ্ধে আক্রমণ হয়েছে সেটাকে তিনি ক্যাটাগরিক্যালি নিন্দা করেছেন সংসদে দাঁড়িয়ে, সেটা বক্তৃতার রেকর্ড আছে, আপনি যদি চান আমি দিতে পারবো। সেখানে অন্যায় যুদ্ধ বলেছে, একটা পরাশক্তি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্বকে, এটাও উনি বলেছেন। আমাদের সেই স্ট্যান্ড থেকে আমরা সরছি না, কিন্তু একই সাথে আমাদের দেশের উন্নয়নের পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকা সেখানে আছে। আমরা কিন্তু যেই বাণিজ্য চুক্তির কথা বললেন সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, কথা বলি নাই সেটা না। এক্ষেত্রে আমাদেরকে যেভাবে দায় দেওয়া হয়েছিল, প্রথমে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা নাকি আমাদের সাথে কনসাল্ট করে তিনি এই চুক্তিতে গিয়েছেন। এটা আমরা ফ্ল্যাট বলেছি, আউটরাইট রিজেক্ট করেছি। আমাদের সাথে পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তখন তিনি ইভেন পররাষ্ট্র উপদেষ্টাও ছিলেন না, তিনি এটার মাস্টার মাইন্ড ছিলেন। তিনি আমেরিকাকে বলেছেন যে জামাত ইজ অন বোর্ড। আমরা বলেছিলাম আমাদের সাথে এই ব্যাপারে কোনো ডিসকাশন হয়নি। আমি নিজে আরেকজন মাননীয় এমপির সাথে এই আমেরিকান যে কনসুল জেনারেল আছেন তার সাথে আমরা বৈঠক করেছি। আমরা বলেছি আমরা বুঝতে চাই এটার মধ্যে কি আছে। আমাদেরকে ইভেনচুয়ালি দেওয়া হয়েছে, ততদিনে এই বিলের কপি পেতে পেতে, এই ট্রিটির কপি পেতে পেতে এই 2 মাস সময় কিন্তু পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে 2-1টা জিনিস বলি। এক হচ্ছে 2001 সালে জনাব মতিউর রহমান নিজামী সংসদে দাঁড়িয়ে ইরাক আক্রমণের বিরুদ্ধে কথা বলেছেন, সেটা আমরা সবাই শুনেছি, আমাদের কারো কারো স্মৃতিতেও সেটা রয়েছে। 2026-এ যে আপনারা এটা করতে পারলেন না, এটার কারণটা কি আসলে সেটাও আপনি একটু আমাকে বলবেন। আর আপনারা চিঠি চেয়েছেন তাদের কাছ থেকে, অথচ চুক্তিটার মধ্যে কি আছে সেটা ওয়েবসাইটে আছে অন্তত 4 মাস ধরে। সেইটার জন্য আপনারা চিঠির জন্য অপেক্ষা করতেছেন, সেইটা
মানে আপনি খুবই তীক্ষ্ণ ক্ষুরোদার বুদ্ধি সম্পন্ন একজন আইনজীবী, আপনি এটা আমাকে বুঝ দিতে পারলেন, কিন্তু আসল ব্যাপারটা কি আসলে তাই? এবং এর মধ্যে আপনারা আমেরিকান ককাস, চীনা ককাসের মধ্যে থেকে আপনারা সহযোগী হয়েছেন, এর মধ্যে থেকে 4 জুলাই আপনারা বলেছেন যে ককাস গুলা তো হবেই। আপনারা যদি বলেন, আপনি যদি বলেন যে আমেরিকার আমরা অকৃত্রিম বন্ধু, তাহলে তো চীনের সাথে আমার চীনের ককাসে যাওয়ার কথা না। আমি নিজে চীনের যে ককাস আছে সেখানে আছি। প্রত্যেকটা দেশ ভিত্তিক আমাদের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক যারা পার্টনার আমাদের রয়েছে, যেগুলো দেশকে আমরা মনে করি যে আমাদের উন্নয়নের জন্য তারা এসেনশিয়াল, তাদের সাথে বায়োল্যাটারাল রিলেশন আমাদেরকে মেনটেন করতে হবে। যেহেতু সংসদ আমাদের গণতন্ত্রের প্রাণকেন্দ্র, এইখানে অল পার্টি ককাস গুলো তো হবেই। আমেরিকান ককাস হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকান ককাস কি এইবারই হয়েছে না? না, আমেরিকান ককাস কি এইবারই হয়েছে না? এতদিন যে হয় নাই আমাদের এটা সংসদকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এখনো যে খুব এফেক্টিভ হচ্ছে না সেটা পরে অন্য বিষয়, কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে যদি এফেক্টিভ ফরেন পলিসি ডেভেলপ করতে হয় তাহলে তো অবশ্যই সংসদ সদস্যদেরকে অনবোর্ড নিতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি দলের সংসদ সদস্য নয়, এখানকার বিরোধী দলের সংসদ সদস্যদেরকেও অনবোর্ড নিতে হবে। আমরা এই সমস্ত ফোরামে যাব, আমাদের কনসার্ন গুলো রেজ করবো। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, তাই না? এরকম ককাসকে আপনারা ইন্ডিয়ার সাথে করবেন? ইন্ডিয়ার সাথে করা উচিত, ওয়াই নট? আমি তো মনে করি ইন্ডিয়ান ইস্যুতে আমাদের ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কনসার্ন।